আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? এই দলটি কি আদৌ টিকে থাকবে, নাকি ভারতের মদদে তারা আবার নতুন করে বাংলাদেশে ফিরে আসবে এবং ফিরে এসে অতীতে যা কিছু করেছিল সেগুলোকে আরো বহু বহু গুণ শক্তিমত্তা নিয়ে, কৌশল নিয়ে এবং প্রতিশোধ স্পৃহা নিয়ে তারা প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা বলছি গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য, লেখক এবং জার্নালিস্ট। আমরা সরাসরি বিডি স্ক্রিনে চলে যাবো, সেখানে বিস্তারিত দেখে আসবো। এই দলটি কি আদৌ টিকে থাকবে, নাকি ভারতের মদদে তারা আবার নতুন করে বাংলাদেশে ফিরে আসবে এবং ফিরে এসে অতীতে যা কিছু করেছিল সেগুলোকে আরো বহু বহু গুণ শক্তিমত্তা নিয়ে, কৌশল নিয়ে এবং প্রতিশোধ স্পৃহা নিয়ে তারা প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে? নাকি অতীতে যে সকল আওয়ামী লীগের নেতা এবং কর্মী খুন, ধর্ষণ, রাহাজানি, সামাজিক অপরাধ, আন্তর্জাতিক অপরাধ, মাদক চোরাচালান, অর্থ পাচার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক গুন্ডামি, বদমায়েশি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের যে অংশটি পালিয়ে গিয়েছেন, যে অংশটি দেশের মধ্যে পালিয়ে রয়েছেন অথবা দেশের বাইরে রয়েছেন, আর যারা ইতিমধ্যেই ধরা পড়েছেন, তাদেরকে কি খুব দ্রুত বিচারের আওতায় এনে সবাইকে সাজা দেওয়া হবে এবং সেটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল রয়েছে সেটি, অথবা আইসিটি যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল রয়েছে সেটি, অথবা একেবারে আলাদা একটা অর্ডিন্যান্স করে খুব তড়িঘড়ি করে সামরিক আদালতের মতো করে জাস্ট 90 ডেজ বা 45 ডেজ এর মধ্যে বিচার কার্য তড়িঘড়ি করে সমাধান করে আওয়ামী লীগের একেবারে প্রথম সারির এরকম কয়েক হাজার নেতাকর্মীকে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করা হবে কিনা, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যে আলোচনাটা হচ্ছে সেটি হলো আওয়ামী লীগ যে কোনো ফর্মে রিভাইভ করবে কিনা। অর্থাৎ এখানে একটা বিষয় কিন্তু প্রকৃতি খেলে বারবার। অর্থাৎ আপনি আপনার প্রতিপক্ষের সঙ্গে যে আচরণ করেন এবং আপনার সর্বোত্তম সময় যেটি যায়, অর্থাৎ আপনি ক্ষমতা, অর্থ, বৃত্ত, প্রভাব, প্রতিপত্তি, রূপ, যৌবন, অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে যখন সফলতার স্বর্ণ শিখর আপনার করায়ত্তে থাকে, তখন আপনার ব্যবহারগুলো প্রকৃতি লিখে রাখে। ইফ ইউ আর গুড, তখন আপনার জন্য একটা বিদারুণ ভালো পরিণতি অপেক্ষা করে দুনিয়া এবং আখিরাতে। এবং ইফ ইউ আর ব্যাড অর্স্ট, অর্থাৎ আপনি ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে পিতামাতাকে ভুলে গেলেন, প্রিয়জনকে ভুলে গেলেন, আপনজনকে ভুলে গেলেন, এমন একটা অকৃতজ্ঞর যে ভাবভঙ্গি নিজের ব্যক্তিত্বে ফুটিয়ে তুললেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে খুব চমৎকার ভাবে বলেছেন যে তার বান্দারা মানে আমরা যখন বিপদে পড়ি তখন আমরা খুব কান্নাকাটি করি, এত বেশি কান্নাকাটি করি যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং আমাদের কান্নাকাটির কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া এবং তার করুণার যে সাগর, সেখানে জোশ এসে যায়। তিনি জানেন আমরা কি করব, তারপরে তিনি আমাদেরকে ক্ষমা করে দেন, শুধুমাত্র পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করার জন্য। তো সেক্ষেত্রে যখন মানুষ বিপদ মুক্ত হয়ে পড়ে, সে গা ঝাড়া দিয়ে উঠে এমন তাণ্ডব শুরু করে, এমন একটা ভাব ভঙ্গি দেখায়, অবস্থা দৃষ্টি মনে হয় কোনো কালে তাদের যে বিপদ ছিল, বিপত্তি ছিল, তারা যে অঝরে চোখের পানি ফেলেছে, এইরকম কথা তারা স্মরণই করতে চায় না, তারা ভাবভঙ্গি প্রকাশ করতে চায় না, মনে হয় যেন আজীবন তারা এমন ছিল। এই কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের সম্পর্কে দুর্ভাগ্য। যা বলছিলাম যে আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ খুবই দুর্বল অবস্থায় আছে এবং তারা হয়তো যার যার অবস্থানে থেকে চিন্তা করছেন আবার সুযোগ পেলে ভালো কিছু করবেন, কেউ চিন্তা করছেন আবার সুযোগ পেলে দেখিয়ে দেবেন এটা করবেন ওটা করবেন, যার যার মতো করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের একটা যোগাযোগ হয়ে যাবে, এটা প্রকৃতির একটা বিধান। কিন্তু এই সময়ের মধ্যে গত 100 দিনে আমরা যে জিনিসটা দেখলাম যে গত 15 বছর ধরে কিংবা তার অধিক কাল, ধরুন গত 20 বছর ধরে যারা দুর্ভোগে ছিলেন, দুর্দশার মধ্যে ছিলেন এবং সেই দুর্ভোগ এবং দুর্দশা থেকে রক্ষা পাওয়ার জন্য অঝরে কেঁদেছেন, বারবার তওবা করেছেন জিন্দেগিতে আর রাজনীতি করবেন না, তাদের অনেকের এই পরিবর্তিত অবস্থায় আমরা যে রণমূর্তি দেখছি এবং তাদের যে কামনা, বাসনা, চাহিদা, অঙ্গভঙ্গি এবং তাণ্ডব, মন্দ কাজের তাণ্ডব, অকৃতজ্ঞতা, কৃতজ্ঞতা, তারপর সন্ত্রাস, সব মিলিয়ে এই জমিনে এরকম একটা রসায়ন তৈরি করে ফেলেছে
যে মানুষের মন বিগড়ে গিয়েছে। আমজনতা আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতুন করে প্রার্থনা করা শুরু করে দিয়েছে এবং আগামী দিনগুলো কেমন যাবে এটা নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারই প্রেক্ষিতে প্রকৃতিতে যা হয় নতুন করে আবার একটা শূন্যতা তৈরি হয়েছে, রাজনীতির শূন্যতা। এবং সেই শূন্যতা পূর্ণ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন অরাজনৈতিক প্রতিষ্ঠান, সংঘ, সংগঠন, দেশি এবং বিদেশি শক্তি এবং একই সঙ্গে চক্র তারা চেষ্টা করছেন। ভারত চেষ্টা করছেন নানাভাবে। আমাদের সীমান্তগুলোতে যা হচ্ছে এরকম বিশ্রী ঘটনা স্বাধীনতার পরে কখনো ঘটেনি, 47-এর পরে কখনো ঘটেনি। আবার পাকিস্তান এই মুহূর্তে যা করছে, আমেরিকা এই মুহূর্তে যা করছে, এবং অলানে ছাড়েন যখন ইংল্যান্ড, তারাও যা কিছু করছেন এবং বলছেন তা আমাদের অতীতের সকল হিসাবকে এলোমেলো করে দিচ্ছে। এই যে এত লম্বা ভূমিকা টানলাম, এর কারণ হলো এখনো যে বিষয়গুলো আমাদের কাছে মনে হচ্ছে যেগুলো অসম্ভব, আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব নয়, কিন্তু প্রকৃতিতে এমন অবস্থা তৈরি হয় যে গতকাল যাকে হত্যা করার জন্য আপনি ঘুষছেন বা মেরে ফেলার জন্য আপনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, আজকে তার জীবন রক্ষা করার জন্য আপনি আপনার নিজের জীবনটি দিয়ে দিলেন। এরকম পরিস্থিতির ঘটনা হয়ে যায়। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের একটি পরিশুদ্ধ রূপ, অর্থাৎ আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে আসবে, নিজেরা সংগঠিত হবে এবং এদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদে তারা অতীতের ভুল ভ্রান্তি থেকে বের হয়ে এসে একটা নতুন পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠন করবে। এরকম স্বপ্ন অনেকে দেখেন, যেটা বাংলাদেশে একেবারেই অসম্ভব। আমাদের এই দেশে রাজনীতিতে কেউ সরি বলে না, জামাত বলে না, বিএনপি বলে না, জাতীয় পার্টি বলে না, কেউ বলে না। কাজে আওয়ামী লীগ অতীতে বলেনি, এখনো বলছে না এবং আগামী দিনেও বলবে না। তাহলে কি হবে? আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আওয়ামী লীগের শ্রেণী চরিত্র নিয়েই ফিরে আসবে এবং এটাই আমাদের দেশের ইতিহাস, এটাই আমাদের দেশের সংস্কৃতি। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রস্তুতি চলছে। যে প্রস্তুতি চলছে, আপনি আওয়ামী লীগের যে নেতা তাদের অনেকের দেশে এবং দেশের বাইরের মুভমেন্ট দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তারা এই মুহূর্তে ভারতকে দিয়ে এমন কিছু ঘটাচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে এমন কিছু ঘটছে এবং এর সঙ্গে যে আওয়ামী লীগের যোগ সাজস নেই তা কিন্তু বলা যাচ্ছে না। তার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের যে ভুল এবং ভ্রান্তি এবং তাদের নানা কর্মকাণ্ডে ব্যবসায়ী সমাজের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, বড় বড় কর্পোরেট হাউসগুলো দরকার হলে তারা তাদের সর্বস্ব বিক্রি করে অতীতের সেই যে সোনার দিন যখন তারা গণভবনে যেতেন, প্রধানমন্ত্রীকে তোষণ করতেন, সেই সুদিন ফিরিয়ে আনার জন্য এখন তারা যে অবস্থার মধ্যে পড়েছে, তারা দরকার হলে আত্মাহুতি দিতেও প্রস্তুত। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেকে বন্ধ হওয়ার মতো অবস্থায় পড়েছে, অনেকের দেশ বিদেশে সহায় সম্পত্তি নিয়ে যেভাবে টান দিয়েছে, তার জন্য তারা সবাই মিলে একটি মরণ কামড় দেবে এবং একটি যাকে বলা হয় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটি প্রকল্প তারা বাস্তবায়ন করবে। এটা একেবারেই স্বাভাবিক এবং আমরা পাক ভারত উপমহাদেশ নয়, সারা দুনিয়ার ইতিহাসে দেখেছি যখন একটা বিপ্লব হয় সেখানে খুব অল্প সংখ্যক ক্ষেত্রে বিপ্লব পরিপূর্ণভাবে সফল হয়। পৃথিবীতে যে কটি বিপ্লব একেবারে খুব পূর্ণ মাত্রায় সফল হয়েছে, সেই বিপ্লবের মধ্যে কিউবার বিপ্লব এবং এই যে বর্তমানে সৌদি আরব যারা চালাচ্ছেন ইবনে সৌদ পরিবার, তাদের সেই ওয়াহাবি বিপ্লব, এই দুটো বিপ্লব পরিপূর্ণভাবে আজ পর্যন্ত সফল হয়ে টিকে আছে। এর বাইরে অন্য যে বিপ্লবগুলো হয়েছে এর 99% বিপ্লবই প্রতি বিপ্লব দ্বারা প্রতিহত হয়েছে, ভ্যানিশ হয়ে গেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে সাবেক রেজিম, মানে যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছিল তারা আবার প্রকারান্তে ফিরে এসেছে। তা আওয়ামী লীগ এই বিষয়গুলো তারা বাংলাদেশে এখন যারা আওয়ামী লীগকে ভয় দেখাচ্ছেন তাদের সাথে 1000 গুণ বেশি বোঝেন, জানেন এবং তাদের সেই 1954 থেকে 1954 সন থেকে আজ অবধি বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার অভিজ্ঞতা আছে। বিরূপ পরিস্থিতিতে টিকে থাকার জেনেটিক জিনগত যে বৈশিষ্ট্য, এটি আওয়ামী লীগের রক্ত, মাংস, অস্থি, মজ্জা এবং মস্তিষ্ক একেবারে পাকাপোক্ত হয়ে গেছে। কাজেই এই যে বর্তমান যে সমস্যাগুলো আমরা দেখছি, আওয়ামী লীগের লোকজন কিন্তু এই সময়ের মধ্যে সবকিছু তারা সামলে নিয়েছে। 99% আওয়ামী লীগের যারা লোকজন তারা এখনো বাংলাদেশে আছেন। বোঝার চেষ্টা করুন, 99 বেশি আওয়ামী লীগের যারা লোকজন এখন বাংলাদেশে আছেন, শুধু আছেন না, যার যার অবস্থানে গ্রামে গঞ্জে ব্যবসা বাণিজ্যে সব জায়গাতে একেবারে বহাল তবিয়তে আছেন। তাহলে যদি 35% লোক আওয়ামী লীগ করে, তার 1% আওয়ামী লীগকে আমরা যদি ধরি, 99% আওয়ামী লীগ যার যার অবস্থানে আছে, আর 1% আওয়ামী লীগ বাস্তুচ্যুত হয়েছে, এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক শহর থেকে অন্য শহরে, এক জেলা থেকে অন্য জেলায়, অথবা বাংলাদেশ থেকে অনেকে পালিয়ে গেছেন। অনলি 1%।
আবার এই 1%-এর মধ্যে যদি আপনি এটাকে 100 করেন, তাহলে দেখবেন যে 99 জন লোক বাংলাদেশের মধ্যেই আছেন, আর একজন মাত্র লোক সীমান্ত পাড়ি দিয়ে ভারতে, লন্ডন, আমেরিকাতে গিয়েছেন, খুব অল্প। তাহলে এই যে একটা শক্তি, এটি একটা জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু ঘুমন্ত। আবার বলছি, জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু ঘুমন্ত। সেটাকে মোকাবেলা করার জন্য যে পরিকল্পনা দরকার, যে জনপ্রিয়তা দরকার, যে সাংগঠনিক শক্তি দরকার, যে শুভ কর্ম দরকার, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একেবারেই করতে পারছে না, বরং উল্টো করেছে। এর ফলে কি হলো, প্রশাসনের মধ্যেই আওয়ামী লীগের ভূত চেপে বসেছে এবং আওয়ামী লীগ সেই জিনিসগুলোকে তারা বিভিন্নভাবে বাজানোর চেষ্টা করেছে। কখনো সুজিব ওয়াজদের জয়ের মুখ দিয়ে এক ধরনের কথা আসছে, কখনো শেখ হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হচ্ছে, কখনো বঙ্গবীর কাদের সিদ্দিকী একটা কথা বলছেন, কখনো সেই জনাব সোহেল তাজ শেখ হাসিনাকে গালাগাল দিচ্ছেন। এবং আপনারা জানেন অনেক কিছুই রাজনীতিতে হয়। এই রাজনীতিতে যারা ক্ষমতায় থাকেন তারা টাকা দিয়ে প্রেস ক্লাবের সামনে অনেক লোককে দাঁড়িয়ে দেন যে আমাকে গালাগাল করো, অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালাগাল করো, এবং এটাই রাজনীতি। তো কাজে যারা শেখ হাসিনাকে গালাগাল করছেন খুব অশ্লীল অশ্রাব্য ভাষায়, আওয়ামী লীগকে যারা গালাগাল করছেন এবং শেখ হাসিনার পরিবর্তে ডক্টর ইউনূসকে ত্রাণকর্তা মনে করছেন, ওর মধ্যে যে বা ওনার মধ্যে যে শেখ হাসিনার ভূত নেই, একথা কিন্তু বলা যাবে না। তো সেই দিক থেকে শেখ হাসিনার যারা লোকজন আছে তারা একটা ডেডলাইন দিয়ে রেখেছে, সেটি হলো ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে ক্ষমতা লাভ করবেন, এবং সেই 20 তারিখের পরে আপনি দেখবেন কত দ্রুত তারা মাঠে নেমে যায়। এবং সেটি এখনো অনেক সময়, এর কারণ হলো পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারির 20 তারিখ। এই সময়টি যদি ইউনূস সরকার এবং তার সমর্থক যারা রয়েছেন তারা এই আওয়ামী লীগের এই 20 তারিখের পরের যে ডেডলাইন থেকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে পারে, তখন এক ধরনের সমীকরণ রচনা হবে। আর যদি তারা ক্রমশ এখন যে দুরবস্থার মধ্যে আছে তাদের এই দুরবস্থা বাড়তে থাকে, হানাহানি বাড়তে থাকে, ব্যর্থতার পরিমাণ বেড়ে যায়, তাহলে আওয়ামী লীগের যে ডেডলাইন এটি 20 তারিখ থেকে এগিয়ে 20শে ডিসেম্বর যে হবে না, এই কথা আমি এখনো বলতে পারছি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। রাজনীতির যত হিসাবগুলো রয়েছে সব হিসাব প্রতিদিনই ওলটপালট হচ্ছে। গতকাল যেটা মনে হতো সম্ভাবনা, আজকের দিনে মনে হচ্ছে সেটা অসম্ভব। এবং রাজনীতির যারা বিশ্লেষক রয়েছেন, বিগত দিনে রাজনীতির বিভিন্ন সূত্র অনুসরণ করে হয়তো বলা যেত 5 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে, এবং অতীতকালে বড় বড় যারা রাষ্ট্রনায়ক তারা কখনো কখনো 100 বছর পর কি হবে সেটা তারা বলে দিতে পারতেন। কিন্তু যেখানে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়, অরাজকতা তৈরি হয় এবং রাজনৈতিক কোনো সূত্র যেখানে কাজ করে না, সেখানে আসলে প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে পরিবেশ এবং পরিস্থিতির কারণে বিভিন্ন ঘটনার ব্যাখ্যা, বিশ্লেষণ এবং পরিণতি আলাদা হয়। আমাদের দেশে এই যে জুলাই এবং আগস্টে যে একটা বিপ্লব হলো, এটি ছিল একেবারে অভাবনীয়। শুধু অভাবনীয় বললে হবে না, এটি ছিল অলৌকিক। এমন ঘটনা আমরা কখনো দেখিনি, এমন ঘটনা আমরা কখনো শুনিনি। এবং এই জুলাই আগস্ট বিপ্লবের যে বহুমুখী ফলাফল, এই ফলাফলটিও অলৌকিক। অর্থাৎ এখানে যারা বিপ্লব করলেন তারা আমাদের এই সমাজের তরুণ বলে পরিচিত। তাদের কখনোই ক্ষমতার লোভ ছিল না, লালসা ছিল না, এবং এমনকি শেখ হাসিনাকে তারা হটিয়ে দেবেন এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি, জামাত, অন্য কেউ ক্ষমতায় আসবে এরকম কোনো টার্গেট নিয়ে তারা কিন্তু রাজপথে নামেননি। তাদের রাজপথের আন্দোলনটি ছিল একেবারে সহজ সরল, কিছু চাওয়া, এবং অবশ্যই সেটা যৌক্তিক। তারপর যখন তাদেরকে অপমান করা হলো, তারা সেটা প্রতিবাদ করলেন খুব ভদ্র ভাষায়। যখন তাদেরকে জুলুম করা হলো, তখন তারা অনেকটা অসহায় হয়ে পড়লেন এবং দেশের জনগণ তাদের পাশে দাঁড়ালো। পরিবেশ এবং পরিস্থিতি এমন দাঁড়ালো যে ক্ষমতাসীন যারা ছিলেন তারা দীর্ঘদিন ধরে মানুষকে জুলুম এবং অত্যাচার করার যে একটা অভ্যাস তারা অর্জন করেছিলেন, এই অভ্যাসটি 2024 সালের জুলাই আগস্টে এসে তারা আগের মতন করে আবার সেই অভ্যাসটি চরিতার্থ করার জন্য যখনই চেষ্টা করলো, অমনি একটা বিপ্লব হয়ে গেল। এই বিপ্লবের বীজ সারা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এটি বপন করা ছিল। দীর্ঘদিনের 15 বছরের যে অনাচার, অবিচার, অত্যাচার, কুশাসন, সব মিলিয়ে মানুষের যে হৃদয়, মন এবং মানসিকতা ভেঙে পড়েছিল এবং তারা অভিশাপ দিয়ে এই সরকারের নিকুচি করছিল। এবং পরবর্তীতে যখন সুযোগ এলো,
যখন সাধারণ মানুষ বাঁধ ভাঙা জোয়ার যেভাবে উপচে পড়ে, ঠিক সেইভাবে এই ছাত্রদের পক্ষে তারা উপচে পড়লো। এর ফলে বিপ্লব হলো। কিন্তু বিপ্লবের পর যে ঘটনাগুলো ঘটলো, অর্থাৎ যেভাবে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করলেন, যেভাবে দুজন ছাত্রকে এখানে মনোনীত করে উপদেষ্টা পরিষদে নেওয়া হলো, একজন ছাত্রকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হলো, এই ঘটনা তারা যেভাবে বললো তাতে মনে হলো যে দীর্ঘকাল ধরে তারা এরকম একটি ঘটনা ঘটানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আর অন্যদিকে যারা সাধারণ মানুষ তারা খুব আহত হলেন যে তারা তো এরকম কোনো দৃশ্য দেখেনি। তারা সরল বিশ্বাসে এই ছাত্রদের যে উপর যে জুলুম চলছিল, অত্যাচার চলছিল, বা এই ছাত্রদের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষার উপর তারা সমর্থন জানিয়েছিল। যাই হোক, যখন এরকম একটা বিপ্লব হয়, বিপ্লবের পরে সবচেয়ে বেশি লাভবান হয় তারা যারা সুসংগঠিত থাকে, যাদের একটি সংগঠন থাকে। এখন আওয়ামী লীগের অবর্তমানে এবং তাদের যারা সহযোগী ছিল তাদের অবর্তমানে বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সংগঠন বিএনপি, তারপরে জামাত, জামাতের পর আরো কয়েকটি ছোট বড় ইসলামপন্থী দলগুলো রয়েছেন। তো এই কারণে কি হলো, এখন যে একটা গণতান্ত্রিক পরিবেশে অগ্রযাত্রা শুরু হয়েছে, কিংবা ধরুন এখন যেভাবে গণতন্ত্রের পথে এগুলোর আমরা চেষ্টা করছি, সেখানে সঙ্গত কারণে বিএনপি একেবারে সম্মুখ সারিতে চলে আসে। কিন্তু বাস্তবতা হলো যে গত 15 বছরে বিএনপির যে রাজনৈতিক সামর্থ্য, রাজনৈতিক স্বপ্ন এবং রাজনীতির যে সংঘ, এটি অভ্যন্তরীণ সংঘ এবং বহির্সংঘ, অর্থাৎ দলের ভিতরে যে অভ্যন্তরীণ চেইন অফ কমান্ড বা বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে যে ধরনের সম্পর্ক থাকা দরকার, সেটি ব্যাহত হয়েছে। এরপর তাদের যে জোট ছিল, সেই জোটও ভেঙে চুরমার খান খান হয়ে গিয়েছে। তারপর বিদেশে যে সকল রাষ্ট্রের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটিও তারা রাখতে পারেনি। তাদের পরীক্ষিত বন্ধু সংযুক্ত আরব আমিরাত, আমেরিকার রিপাবলিকান পার্টি, তারপর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে শুরু করে পুরো পাকিস্তান যে সকল শক্তি রয়েছেন তারা, এর বাইরে চীন এবং সৌদি আরবিয়া, এদের সঙ্গে বিএনপির একটা ঐতিহাসিক সম্পর্ক, যা গত 15 বছরে ধীরে 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 একেবারে রুইন্ড, মানে ধ্বংস হতে হতে 2024 সনের জুলাই আগস্ট বিপ্লবের আগে এটি একেবারে শূন্যের কোঠায় পৌঁছে গিয়েছিল। অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের সঙ্গে ইসলামপন্থীদের নিদারুণ একটি সম্পর্ক ছিল, বিশেষ করে জামাতের সঙ্গে। জামাত ছাড়াও যারা প্রো পাকিস্তানি তাদের সঙ্গে, এবং যারা এন্টি ইন্ডিয়ান মানে ভারত বিরোধী, এই শক্তির সঙ্গে তাদের যে হৃদ্যতা, সখ্যতা, এটি দীর্ঘকালের। কিন্তু এই সম্পর্কটি জিয়ে রাখা, এই সম্পর্কের ভিত্তিতে যাকে বলা হয় একটি ভালো কিছু করা, এবং এই জন্য যে প্ল্যান্টেশন দরকার, যে ওয়াটারিং দরকার এবং যে পরিচর্যা দরকার, অর্থাৎ বীজ বপন করা, তারপরে সেখানে পানি দেওয়া, গাছ লাগানো, পানি দেওয়া এবং সেটি পরিচর্যা করা, এই কাজটি বিএনপির পক্ষ থেকে গত 8-10 বছর ওভাবে করা সম্ভব হয়নি। এখানে আমি ইচ্ছে করে সম্ভব হয়নি বললাম এই কারণে যে বিএনপি তার আপন ভারে এতটা নুজ এবং এতটা বিপর্যস্ত ছিল, নিজের ঘর সামলাতে গিয়ে তাকে দৈনিক 133 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে হয়েছে। তো সেখানে নতুন করে কোনো কিছু করা, অন্যের সমস্যার সমাধান করা, অন্যের সঙ্গে বন্ধুত্ব করা, এটি কার্যত বিএনপির জন্য একটা অসম্ভব বিষয় পরিণত হয়েছিল। তো যেটা বলছিলাম, ফলে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা ঘটনা, সেটা হলো আমাদের ইসলামপন্থীদের মধ্যে গত 15 বছরে ভীষণ রকম বিবর্তন হয়েছে। এদের অনেকের চরিত্রের যে অবনতি, এটি মারাত্মক আকার ধারণ করেছে। প্রথমত এরা ঘুষ খাবে, দুর্নীতি করবে, ডিজিএফআই টাকা খাবে, সরকারের দালালি করবে এবং ক্ষমতাসীনদেরকে তারা আব্বা ডাকবে, আম্মা ডাকবে, এই অবস্থা এরশাদ জামানাতেও ছিল না। এমনকি 1991 সালে যখন বিএনপি ক্ষমতা এলো, তখন অনেক বড় বড় পীর মাশায়েখ তারা নারী নেতৃত্বকে হারাম বলে বেগম জিয়ার সঙ্গে এক টেবিলে বসতে চাননি, শেখ হাসিনার সঙ্গে এক টেবিলে বসতে চাননি। তো ইসলামের আদর্শ এবং নীতি, এই দুটোকে হৃদয়ে ধারণ করে ওই ধরনের ব্যক্তিত্ব এবং চরিত্রওয়ালা যে নেতৃবৃন্দ আমাদের 80-র দশকে, 90-র দশকে ছিল, তারা অনেকেই এখন নেই। যারা আছেন তারা খুবই বৃদ্ধ এবং অনুল্লেখ্য অবস্থায় আছেন। নতুন প্রজন্মের যারা নেতৃত্বে আছেন তারা খুব ভীষণ জেহাদি, এত জেহাদি যে তারা এই মুহূর্তে পারলে বাংলাদেশকে একটি খিলাফত রাষ্ট্রে পরিণত করে, অথবা আরেকটি গ্রুপ আছে যারা একটা রাজকীয় দাওয়াত পেলে, মানে বঙ্গভবনে একটা দাওয়াত পেলে, গণভবনে দাওয়াত পেলে, কেউ একটু পিছনে হাত বুলিয়ে দিলে
বা ডিজিএফআই, এনএসআই, র এদের কোনো কর্মকর্তার সঙ্গে দেখা সাক্ষাৎ হলে কিছু তোহফা বা উপহার পেলে তাদের মনোমস্তিষ্ক ঠিক থাকে না। ফলে বাংলাদেশের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী যে প্রতিষ্ঠানটি হেফাজত ইসলামের একটা অংশ দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একটা অংশ কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ভীষণ রকম জড়িয়ে পড়েছিল আওয়ামী লীগের দালাল হিসেবে। আবার এই যে আমরা যে তাবলিগ জামাত বলি, বিশাল সংগঠন, এই তাবলিগ জামাতের কিন্তু একটা বিরাট অংশ আওয়ামী লীগপন্থী, এবং এখানে জুবাইরপন্থী লোকের মধ্যে আওয়ামী লীগপন্থী লোক আছে, সাতপন্থী লোকদের মধ্যেও আওয়ামী লীগপন্থী আছে। এদের এই যারা ইসলামপন্থী কেন্দ্রীয় কোনো নেতৃত্ব নেই। আমরা আওয়ামী লীগ জামাত আহমেদ শফির নাম শুনেছি, কিন্তু ইনি আসলে একজন মুরব্বী মানুষ, ভদ্রলোক মানুষ, আলেম ওলামা। কিন্তু আগের যারা ছিলেন, যেমন মাওলানা মহিউদ্দিন খান সাহেব ছিলেন, তারপরে হাফিজ হুজুর সাহেব ছিলেন, তারপরে খতিব উবাইদুল্লাহ সাহেব ছিলেন, এরকম অনেকে ছিলেন, মাওলানা আমিনুল ইসলাম সাহেব ছিলেন, তারপরে শামসুল হুদা পাঁচবাড়ি সাহেব ছিলেন। এরকম অনেক বড় বড় ইসলামী স্কলার ছিলেন যারা রাজনৈতিকভাবে সমৃদ্ধ, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন। তো এই রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন বাংলাদেশে, তারা ইচ্ছা করলে তাদেরকে বিভ্রান্ত করতে পারতেন না। তো সেই পর্যায়ে নেতৃত্ব না থাকার কারণে এখন কি হচ্ছে, অনেক ছোট ছোট গ্রামের মেম্বার হতে পারেন না, এরকম রাজনৈতিক জ্ঞানও তাদের নেই। অথচ তারা বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে বিরাট একটা রাজনৈতিক দল খুলে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন। এরকম অসংখ্য সংগঠন, ইসলামিক সংগঠন দেখতে পাবেন। এইগুলো একটা। দ্বিতীয় রয়েছে, সেটা হলো আমাদের দেশে ওয়াজ মাহফিল, এটি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এবং একসময় ওয়াজ যারা করতেন, জনাব দেলোয়ার হোসেন সাইদি, তারপরে ওয়াজ করতেন আরো অনেকে, হাবিবুর রহমান যুক্তিবাদী। তো সেই সকল মানুষের ওয়াজ শোনার জন্য মানুষ যেতেন, লক্ষ লক্ষ মানুষ যেতেন, এবং সারা বাংলায় এরকম 8-10 জনের বেশি নাম করা ওয়াজিন ছিল না। কিন্তু এখন সেই কি বলবো, শিশু বক্তা থেকে শুরু করে কিশোর বক্তা, যুবক বক্তা, তারপরে আরো নানা রকম, এরা গান গায়, এরা নাচে, এরা মানে অভিনয় করে, এরা চুটকি শোনায় মানুষকে, এবং পুরো ওয়াজের যে ক্ষেত্রটিকে একটা বিনোদন ক্ষেত্রে তারা পরিণত করেছে। মানুষ হাসার জন্য, কষ্ট ভোলার জন্য এখন ওয়াজ শুনতে আসে। এবং এ সকল ওয়াজের ময়দানের একটা বিরাট অংশ তারা ব্যয় করে রাজনীতির গীবত, কোনো দলকে প্রমোট করা, কোনো দলকে ছোট করা, নিজেদের অভিলাষকে চরিতার্থ করা এবং ভিউ বাড়ানো। তারা এমন সব জিকির করবে, এমন সব গল্প বলবে, এমন সব চুটকি বলবে, এমন সব কাণ্ড কারখানা করবে যেন পরবর্তী মাহফিলে তাদেরকে জোর করে নেওয়া হয়। এবং এখন যদি 10,000 টাকা দেয় তাদের টার্গেট থেকে, পরবর্তী মাহফিলে তাদেরকে যেন 20,000 টাকা দেওয়া হয়। তারা এখন হেলিকপ্টারে ঘোরাফেরা করে, তারপরে শেষে আরো অনেক রকম শর্ত, তাদের পিএচ আছে, এপিএচ আছে, তাদেরকে আগের থেকে বুকিং মানি দিতে হয়। এই বিভিন্ন কর্মকাণ্ড করে বাংলাদেশে হাজার হাজার বক্তা, ইসলামী বক্তা তৈরি হয়ে গেছেন। বাস্তবতা হলো যে এই সকল বক্তারা মানুষদেরকে যা বলেন, আমাদের দেশের বেশিরভাগ মানুষ একটা বিরাট অংশ তাদেরকে বিশ্বাস করে। অনেকে তাদের সাথে ঝগড়া করে, অনেক হুজুরকে মারধর করে, আবার অনেকে কিন্তু তাদের কথা মতো নিজেরা মারামারি করে। এখন এই সকল হুজুররা, যাদেরকে আমরা হুজুর বলি, তারা মাঠে ময়দানে, আওয়ামী লীগ জামানাতে তারা কিন্তু বিরাট অংশ জেলে ছিলেন, অনেকে দলের উপর ছিলেন, অনেক মাহফিল তাদেরকে করতে দেওয়া হতো না। তো সেই সকল মানুষ এই জমানাতে এসে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে এসে অবাধে সারা বাংলাদেশ বিচরণ করতে পারছে। এবং তারা সবাই, অলমোস্ট সবাই বিএনপির পক্ষে বলছেন, বিপক্ষে বলছেন। আর কেউ কেউ জামাতের পক্ষে বলার চেষ্টা করছেন, কেউ খেলাফতের পক্ষে বলছেন, কেউ ইসলামের রাষ্ট্রীয় কথা বলছেন, কেউ ইউনূস সাহেবের প্রশংসা করছেন। কিন্তু তারা আওয়ামী লীগকে গালাগালির পরিবর্তে এখন বিএনপিকে গালাগাল দেওয়া শুরু করছেন। এবং অকথ্য, অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় তারা যেভাবে বিএনপির সমালোচনা করছেন, তাতে করে বিএনপির যে জনসমর্থন এটা দ্রুত ধসের দিকে নামছে এবং খুবই একটা অজনপ্রিয় প্রতিষ্ঠানে খুব দ্রুত তারা পরিণত হয়ে যাচ্ছে। বিএনপি যারা হাইকমান্ড রয়েছেন, তারা এই বিষয়গুলো কিভাবে দেখছেন এবং কিভাবে সেটা মোকাবেলা করছেন বা করবেন, কিংবা এটিকে তারা আদৌ গুরুত্ব দিবেন কি দিবেন না, এটি তাদের বিষয়। আমি যেটি দেখলাম সেটি আপনাদেরকে জানালাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।